পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে গিয়ে, ফেডারেল ব্যাংকে গিয়ে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? জনাব ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন সেটি বেশ যৌক্তিক। আসলে বাংলাদেশ ছাড়া অন্যান্য বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ কোথাও নেই। বিশেষ করে উন্নত দেশে তো কল্পনাও করা যায় না। প্রতিবেশী দেশের মধ্যে তিনি উল্লেখ করেছেন ভারতের যে সেন্ট্রাল ব্যাংক সেখানে কি সাংবাদিকরা প্রবেশ করে? আসলে ভারতের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করে না। কিন্তু জনাব ওবায়দুল কাদের কাছে একটি প্রশ্ন, ভারতীয় বাংলাদেশের মতো ব্যাংকিং খাতে যে দুর্নীতি হয় সেগুলো কি ভারতে হচ্ছে? কিংবা প্রতিবেশী কোনো দেশে কি এ ধরনের কোনো ঘটনা আছে? এক হলমার্ক সোনালী ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকা গায়েব করে দিল। প্রতিবেশী কোন দেশে এরকম কোনো উদাহরণ খুঁজে পাবেন? ভয়ঙ্কর নভেম্বর নামে বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে প্রথম আলোতে, যেখানে দেখা গেছে একটি গোষ্ঠী ব্যাংক থেকে ৯,০০০ কোটি টাকারও বেশি তুলে নিয়েছে। ঋণের নামে তারা সে টাকাটা গায়েব করে দিয়েছে। প্রতিবেশী কোন দেশে এ ধরনের ঘটনা ঘটে? সেন্ট্রাল ব্যাংকে যদি সাংবাদিকরা প্রবেশ না করে তাহলে অনেক সুবিধা আছে। এ ধরনের ব্যাংকিং খাতের দুর্নীতি কেউ জানতে পারবে না। বাংলাদেশে ব্যাংকিং খাতে যে পরিমাণ দুর্নীতি হয় তা বিশ্বের কোনো দেশেই খুঁজে পাওয়া যাবে না। বলা যায় বিশ্বে এ ধরনের ঘটনা বিরল। দেখুন ব্যাংকিং খাতে বাংলাদেশে এ যাবৎকালে কত ধরনের দুর্নীতি হয়েছে। 2022 সালে ইসলামী ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা ঋণের অনিয়মের ঘটনা ঘটেছে, যার সঙ্গে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের সংশ্লিষ্টতাও রয়েছে। 2008 সালের পর ব্যাংক খাতের সবচেয়ে বড় ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে বেসিক ব্যাংকে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত নানা অনিয়মের মাধ্যমে ব্যাংকটিতে প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। 2010 থেকে 2018 সাল পর্যন্ত কয়েকটি ধাপে জনতা ব্যাংকে ঘটেছে 10,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারি। এছাড়া পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার ঋণের অনিয়মের ঘটনা তো রয়েছেই। 2013 থেকে 2017 সালের মধ্যে ফার্মার্স ব্যাংকের 500 কোটি টাকা, 2013 থেকে 2016 সালের জনতা ব্যাংকের থার্মেক্স গ্রুপের 816 কোটি টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শহীদুল আহসানের 701 কোটি টাকা, এ ধরনের শত শত অনিয়মের ঘটনা রয়েছে ব্যাংকিং খাতে। এই দুর্নীতির খবরগুলো কিন্তু সাংবাদিকরাই প্রকাশ করেছে। কোনো ব্যাংক থেকে কিংবা বাংলাদেশ ব্যাংকের থেকে এ ধরনের তথ্য জানানো হয়নি। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। এই টাকাগুলো কি ব্যাংকের? কখনোই না। এই টাকাগুলো সাধারণ জনগণের, দেশের মানুষের, এবং তাদের অধিকার রয়েছে তাদের টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে সমস্ত তথ্য জানার। এবং সেই তথ্য একমাত্র সাংবাদিকদের মাধ্যমে মানুষ জানতে পারছে। কোনো ব্যাংক কিংবা সেন্ট্রাল ব্যাংক এ ধরনের তথ্য সাধারণ মানুষের সামনে আনে না। আমরা দেখেছি এর আগে 2016 সালে যখন বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায় তখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সে তথ্য জানানো হয়নি। যদিও বিদেশের একটি সংবাদ মাধ্যম থেকে বাংলাদেশ প্রথম জানতে পারে, কিন্তু এরপর এর বিস্তারিত তথ্য কিন্তু সাংবাদিকরাই জানিয়েছে। তাই জনগণের টাকার খবর রাখারও অধিকার রয়েছে জনগণেরই, এবং সেই তথ্য সাংবাদিকদের মাধ্যমে জানতে পারে। ওবায়দুল কাদের যেভাবে অবাক হয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংকে কেন সাংবাদিকরা প্রবেশ করবে, তার তো খুব ভালো করে জানার কথা, কারণ তিনিও একসময় সাংবাদিক ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনিও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। খুব ভালোভাবে জানার কথা সাংবাদিকরা কি করে। এছাড়া বাংলাদেশ ব্যাংকে কি সাংবাদিকরা ঢুকে যত্রতত্র ঘুরে বেড়ায়? মোটেই না। এর আগে যখন সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ছিল বাংলাদেশ ব্যাংকে, তখনও কিন্তু একটি নিয়মের মধ্যে দিয়ে এই সাংবাদিকরা সেখানে প্রবেশ করত। কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার আগে অবশ্যই ব্যাংকে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়, এবং কোন দপ্তরে তারা যাবে, কার সঙ্গে কথা বলবে তাও সেখানে উল্লেখ করতে হয়, এবং নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট ব্যক্তির সঙ্গেই তারা মূলত দেখা করে। এর মাধ্যমে তারা ব্যাংকিং খাতের বিভিন্ন তথ্য সেখান থেকে জানতে পারে। পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে সেই তথ্যগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরে। এটাই মূলত সাংবাদিকদের কাজ। আপনি যদি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে না দেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা কার হবে? সেটা কি ব্যাংকিং খাতের জন্য উপকার হবে? অবশ্যই না। সাংবাদিকদের ব্যাংকিং খাত নিয়ে সংবাদ প্রকাশ করতে না দেওয়া কিংবা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেওয়ার সবচেয়ে সুবিধাভোগী হলো দুর্নীতিবাজ, এবং ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে লুটপাট করছে তাদেরই সবচেয়ে বেশি উপকার হবে। তাহলে কি আপনি সেই দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছেন? সবচেয়ে হাস্যকর এবং মজার বিষয় হলো বাংলাদেশে এখন যে পরিমাণ রিজার্ভ আছে সেই তথ্য ওবায়দুল কাদের কাছে নেই। এক সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তো এখন $13 বিলিয়ন আশেপাশে রয়েছে। ওবায়দুল কাদের অনেকটাই অবাক হয়েছেন। তিনি হয়তো জানেন না দেশের রিজার্ভ কত। দেশের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে দেশের রিজার্ভ সম্পর্কে তার কোনো ধারণা নেই।
ওবায়দুল কাদের যথেষ্ট কনফিডেন্ট নিয়ে বলছেন দেশের রিজার্ভ এখন 19 থেকে 20 বিলিয়ন ডলার আশেপাশে, অথচ রিজার্ভ যে কতটা নিচে নেমে গেছে সেই তথ্য তিনি জানেনই না। অর্থনীতি যে সবাইকে জানতে হবে বিষয়টা এমন না, তবে দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে অর্থনীতি সম্পর্কে অবশ্যই ধারণা থাকা দরকার। বিশেষ করে অর্থনৈতিক যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো তথ্য অবশ্যই ওবায়দুল কাদের মতো একজন লোকের কাছে থাকা উচিত। তার এই বক্তব্যে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেশের অর্থনীতি নিয়ে আসলে কতটা ধারণা রাখেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে সে সম্পর্কে হয়তো তাদের কোনো ধারণাই নেই। ফাঁকা বুলি আর ফাপড় দিয়ে দেশ চলে না। দেশের অর্থনীতি এখন যে পর্যায়ে রয়েছে, এখনই যদি সচেতন না হয় তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সবসময়।